আসসালামু আলাইকুম। পুরোদমেই মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এক বেদনাদায়ক গুরুত্বপূর্ণ সংবাদ। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দিব, ইউক্রেনকে পেট্রিও দিলে ইসরায়েলকে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলকে এমন কঠিন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এতে চুপসে গেছে ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। পিছু হটতে শুরু করেছে ইহুদিবাদী সেনাবাহিনী। আরো জানিয়ে দিব, যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, ফেরার কোনো পথ থাকবে না, এমনই কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত। গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত রয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ব্যাপক সংঘর্ষে নিহত হয়েছে অনেক ইহুদিবাদী ইসরায়েলি কট্টরপন্থী সেনারা। সবশেষে দেখবেন, গাজার সেফ জোনেও ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে, নিহত হয়েছে আরো 12 জন ফিলিস্তিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর টায়ারে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক সামরিক নেতা নিহত হয়েছেন। 3 জুলাই টায়ারের আলহোস এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায় বলে জানিয়েছে লেবাননের একটি সামরিক সূত্র। সূত্রটি জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন আকাশ থেকে গাড়িটির পর 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে গাড়িটি পুড়ে যায়, সেই সাথে গাড়ির চালক এবং যাত্রী নিহত হয়। ওই গাড়ির চালক ছিলেন হিজবুল্লাহর একটি সামরিক ইউনিটের কমান্ডার, যার ডাক নাম ছিল হজ আবু নিমাহ। দক্ষিণ লেবাননের হদ্দাথা গ্রামের বাসিন্দা নিমা দেশটির দক্ষিণ সীমান্ত এলাকার পশ্চিম এবং কেন্দ্রীয় সেক্টরের সীমান্ত রেখায় কাজ করতেন। এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। সূত্রটি আরো জানিয়েছে, দক্ষিণ লেবাননের গ্রাম এবং শহরে 3টি বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় সীমান্তের 5টি গ্রাম এবং শহরে অন্তত 30টি শেল নিক্ষেপ করেছে তারা। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে তা একটি পূর্ণ যুদ্ধের রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সাথে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানও তাতে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে। ফলে তারাও ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। সর্বোপরি এটি একটি বড় পর্যায়ের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। সম্প্রতি হিজবুল্লাহর মোকাবেলায় ইসরায়েলের উত্তর সীমান্তে সৈন্য জড়ো করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ব্যাপারে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, আমাদের কাছে নতুন এমন অস্ত্র এবং গোয়েন্দা সক্ষমতা রয়েছে যা ইসরায়েলের গভীরে আরো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করার সক্ষমতা রাখে। এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবেনজিয়া ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে, তা সেসব অস্ত্র যারাই পাঠাক না কেন। এদিকে একটি প্রতিবেদন জানায়, নেবেনজিয়া আরো বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনবে। গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউক্রেন তেল আবিব থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করেছে। ওই সাময়িকী জানিয়েছে, ওই প্যাট্রিয়টগুলো প্রথমে পাঠানো হবে তেল আবিব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনে দেয়া হবে। রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। মস্কো বলে আসছে যে কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবলই দীর্ঘ করবে এবং চূড়ান্ত ফলাফলের উপর এর কোনো প্রভাব পড়বে না। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা কোনোদিনও বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন।
বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আলী বাঘেরি কানি। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। এদিকে আলী বাঘেরি কানি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে, যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা কখনো বের হতে পারবে না। এদিকে ভারত গত 9 মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখনো অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক এবং অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। কেন এবং কিভাবে দখলদার ইসরায়েলের মিত্র হয়ে উঠল ভারত? ভারত তার নীতিতে আমূল পরিবর্তন এনে নিপীড়িত এবং নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে। তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে। এই সমর্থন শুধুমাত্র রাজনৈতিক এবং অর্থনৈতিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়, ইসরায়েলকে সামরিক সমর্থন এবং সহযোগিতাও দিচ্ছে ভারত। 1947 সালে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিভক্তির বিরুদ্ধে ভোট দেয় এবং প্রথম অ-আরব দেশ হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও-কে ফিলিস্তিনি জাতির একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা আল-আকসা তুফান অভিযান পরিচালনা করার পর ভারত ইহুদিবাদী ইসরায়েলের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন নিয়ে ছুটে আসে। এই অভিযানের মাত্র কয়েক ঘন্টা পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর তীব্র নিন্দা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও একই কাজ করেন। এই অভিযানের নিন্দায় ভারতীয় নেতারা সরব হলেও গাজায় ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার বিরুদ্ধে কথা বলেননি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পর্যন্ত বহুবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্ধু হিসেবে অভিহিত করেছেন। ভারতের রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ তার এক্সপোসে লিখেছেন, নরেন্দ্র মোদী ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করে। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ চলছে। এতে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ওই সংঘর্ষে ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করে প্রতিরোধ যোদ্ধারা তারা আল ইয়াসিন 105 রকেট দিয়ে ওই ট্যাঙ্ক দুটি গুড়িয়ে দেয়। এ সময় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়। সূত্রটি জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিক্রিয়া জানায়নি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 37,900 জন ফিলিস্তিনি নিহত হয় এবং এছাড়াও আরো 87,060 জন আহত হয়েছেন। এদিকে গাজার সেফ জোনে ইসরায়েলি বিমান হামলায় আরো 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার 3 জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে এপির সূত্র জানায়, ইসরায়েলি বিমান হামলায় 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের 9 জন সদস্য রয়েছেন। সূত্রটি জানিয়েছে, গত কয়েকদিন আগে পূর্ব খান ইউনিস ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে সেফ জোনের দিকে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে বিমান হামলা চালিয়ে ওই 12 জনকে হত্যা করা হয়। জাতিসংঘের অনুমান অনুযায়ী ওই আদেশের পর অন্তত 2.5 লাখ মানুষ শহরটি ত্যাগ করেছে। এতে ওই অঞ্চলের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 1.9 মিলিয়নে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 4 জুলাই 2024-এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।